আহ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আরেকটি ক্লাস করছি একটা বিরতির পরে। এই ক্লাসটি রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোগ্রাম প্রেজেন্টেশন নিয়ে। আমি এই ক্লাসের শুরুতেই আমি একটু আ শোক প্রকাশ করতে চাই, দুঃখ প্রকাশ করতে চাই, মনের কষ্ট প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে আমাদের একজন প্রিয় শিক্ষার্থী, আমাদের একজন খুবই সজ্জন, খুবই ভালো, আ খুবই ভালো ছাত্র একজন শিক্ষার্থীকে আমরা হারিয়েছি। তার নাম রবিন হালদার। রবিনকে আমরা হারিয়েছি একেবারেই খুবই আকস্মিকভাবে রবিনকে আমরা হারিয়েছি। তো রবিনের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং রবিনের রবিনের এই চলে যাওয়া, এই চলে যাওয়াটার ঘটনা প্রবাহে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই একমত হবেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আ এই শিক্ষার্থীকে হারিয়ে সত্যিই আ আমরা সবাই শোকে কাতর এবং এটা একটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের জীবনে আমাদের জীবনে ঘটে গেছে। আমরা রবিনকে হারিয়েছি। তো আমি রবিনের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তো আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। এখন সময়টা খুব খারাপ। আমরা করোনার 2nd ওয়েভ এর মধ্যে চলে এসেছি এবং তারপরে লকডাউন চলছে। লকডাউনের মধ্যেই নানা ধরনের ঘটনা প্রবাহ চলছে। একের পর এক ঘটনা ঘটছে। এর মধ্যে সুস্থিরভাবে, সুন্দরভাবে আ মানসিকতাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে সুস্থ থেকে পড়াশোনা করাটা খুব কঠিন কাজ। আপনারা তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা তারপরেও পড়াশোনা করছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা কিছু সংখ্যক শিক্ষার্থী আ অনেকেই এখন অনলাইনে নেই। নিশ্চয়ই পরবর্তীতে তারা অনলাইনে আসবেন, তারা অনলাইনে থাকবেন। আ বা এই ভিডিওটি পরে তারা YouTube এ দেখতে পারবেন। তো যারা পরবর্তীতে আসবেন তাদেরকেও আমি আ শুভকামনা জানাচ্ছি যে আমরা সুস্থ থেকে, ভালো থেকে আমরা পড়াশোনা করার চেষ্টা করছি। এটা আসলে একটা বড় বিষয়। তো আজকে যে ক্লাসটি আমি একটু করতে চাই বা করাতে চাই আপনাদেরকে, এই 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 ক্লাসটির নাম হচ্ছে বা এই টপিকটির নাম হচ্ছে ডিরেকশন। আমাদের যে কোর্স আউটলাইন এর ডিরেকশন এর একটা একটা পয়েন্ট বা একটা টপিক আছে। তো টেলিভিশন, রেডিওতে ডিরেকশনটা কিভাবে কাজ করে, ডিরেকশনটার ব্যাপারটা আসলে কি? সেটা নিয়েই মূলত আজকে আমাদের ক্লাস। তবে এই ক্লাসটি করার আগে দুটো টিকা বলতে ছোট বিষয়। আমরা এই কোর্সটাতে ছোট অনেক বিষয় পড়েছি আপনারা জানেন। যে দুটো টিকা আমি আপনাদেরকে একটু লিখে দিতে চাই। এই টিকাগুলো সম্পর্কে আপনারা পড়তে পারবেন। পড়ার বিষয়গুলো, এলিমেন্টস গুলো, ম্যাটেরিয়ালস গুলো আপনারা পাবেন। সেগুলো আমি অলরেডি আপনাদের জন্য রেডি করেছি। হয়তো একটু পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলো আপনারা হাতে পাবেন। তো টিকার রিসোর্স নিয়ে অর্থাৎ টিকা পড়ার রিসোর্স নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। টিকাগুলো ভালো করে পড়া বা জানা, আ সেই জানার ক্ষেত্রে আপনাদের আগ্রহ সেটাই হচ্ছে মূল বিষয়। তো টিকা নাম্বার 1 আজকের টিকা নাম্বার 1 আজকের ২ টা টিকার কথা আমি বলব। টিকা নাম্বার 1 কে বলা হচ্ছে নয়েজ, নয়েজ, নয়েজ। যে নয়েজ মানে হচ্ছে আপনার শব্দ বুঝতেই পারছেন আরকি, হ্যাঁ? একটা টিকা আমরা পড়ছি সেই টিকাতে ৩ টা নয়েজ থাকবে, হ্যাঁ? এক লাইনে আপনারা লিখবেন নয়েজ, NOISE, নয়েজ, নয়েজ। অর্থাৎ আমরা নয়েজ বলতে কি বুঝি? আমরা প্রেজেন্টিং এর ক্ষেত্রে নয়েজ এর ব্যাপারটা আসলে কি? সেইটা 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 আপনারা আপনারা আ পড়বেন। এটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনাদের জন্য আমি একটা ফাইল রেডি করে রেখেছি। যে ফাইলের মধ্যে আপনাদের সকল ধরনের আ আপনাদের পড়ার বিষয়গুলো তৈরি করা আছে। সব বিষয়গুলো রেডি করা আছে। এগুলো ইউনিভার্সিটি খুলে আপনারা হাতে পেয়ে যাবেন। তো সেটা হয়তো আসলে একটু সময়ের ব্যাপার। সেটা হাতে পেলেই আপনারা হয়তো এগুলো করতে পারবেন। তো যাই হোক, তো আমরা একটা পেলাম। আর ২ নাম্বার টিকাটা লিখতে হবে ২ নাম্বার টিকাটা লিখতে হবে অ্যাজ, AS অ্যাজ স্পেস LIVE অ্যাজ লাইভ। আমরা জানি টেলিভিশনে লাইভ হয় অনেক কিছু।
রেডিওতে লাইভ হয় অনেক কিছু, কিন্তু অ্যাজ লাইভ বলতে একটা বিষয় আছে। লাইভের মতো, এর বাংলা হচ্ছে লাইভের মতো। অ্যাজ লাইভ কি, কখন, কিভাবে হয় কেউ কি বলতে পারেন? অ্যাজ লাইভ বাংলাদেশে একবার মেসি এসেছিল, মেসি আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার খেলা হয়েছিল। তখন ওই খেলাটা তখন আমি কাজ করতাম এটিএন বাংলায়। বুঝতে পেরেছেন? তখন আমি এটিএন বাংলায় কাজ করতাম। তখন আমি অনেকগুলো অ্যাজ লাইভ দিয়েছিলাম। অ্যাজ লাইভ হচ্ছে কি ঘটনাটা লাইভের মতো কিন্তু লাইভ নয়। আমরা আমাদের টেলিভিশন প্রযুক্তিতে, বাংলাদেশ টেলিভিশন প্রযুক্তিতে ২০১২ সাল ২০১২ সালের পরে ২০১২ সালের পরে টেলিভিশনের প্রযুক্তিতে লাইভ করার যে প্রবণতা, তার একটা তার একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বুঝতে পেরেছেন? তার আগে কিন্তু এত লাইভ হতো না। এখন খেয়াল করে দেখেন সবকিছুই লাইভ হয়। মানে একজন সাংবাদিক, একজন ব্রডকাস্ট জার্নালিস্ট যখন তার অফিস থেকে বের হয়, তখন তার সাথে যে যন্ত্রপাতিগুলো থাকে, সে যন্ত্রপাতিগুলো আপনারা জানেন, তার সাথে ক্যামেরা থাকে, ক্যামেরা পার্সন থাকে, বুম থাকে, রেকর্ডিং এর কার্ড থাকে। সাথে আরেকটা কি থাকে? সাথে আরেকটা ডিএমএনজি থাকে, যে যন্ত্র দিয়ে তিনি লাইভ করতে পারেন। তার মানে হচ্ছে এখন একজন রিপোর্টারের জন্য একটা লাইভ ডিভাইস, কোনো একটা ঘটনা লাইভ করার জন্য যে ডিভাইস, সেটা হয়ে গেছে একজন সাংবাদিকের জন্য একটা কমন এবং ভেরি ফ্যামিলিয়ার একটা ইকুইপমেন্টস। তো এটা কিন্তু ২০১২ সালের আগেও ছিল না। বুঝতে পেরেছেন? এটা ২০১২ সালের আগেও ছিল না। তো মেসি যখন আসেন বাংলাদেশে, মেসি কত সালে এসেছিলেন? ১০ না ১১ টিপু বলেন? 2011 সালে ছিল। ১১ মনে হয়, হ্যাঁ। তখন আমি এটিএন বাংলায় কাজ করি। তো তখন যখন এই খেলাটা হচ্ছিল আপনার ইয়েতে বা বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্যার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এই পল্টনে আমি অনেকগুলো অ্যাজ লাইভ দিয়েছিলাম। তার মানে হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাইভের মতো কথা বলা, এবং তারপরে সেই টেপটা বা সেই কার্ডটা অফিসে নিয়ে যাওয়া, অফিসে নিয়ে গিয়ে ইনজেস্ট করে বা একটা প্রক্রিয়াজাত করে সেটা প্রচার করা। দ্যাট ইজ লাইভ, লাইভ কিন্তু নট লাইভ, ইজ অ্যাজ লাইভ। ওকে, যাই হোক, অ্যাজ লাইভটা আপনার একটু পড়ে নিই। তো এখন আসেন ডিরেকশন। ডিরেকশনের কথায় আমাদের 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 টেলিভিশন এবং রেডিওতে, ইভেন বিভিন্ন জায়গায় আমাদের আসলে ডিরেকশনের কথা মাথায় আসলেই একজন ডিরেক্টরের কথা আমাদের চোখের সামনে ভাসে, যে তিনি একজন টুপি মাথায় মাথায় পরে, একটা টুপি পরে, হ্যাঁ, একটা ডিরেক্টিং এর একটা জ্যাকেট পরে, হ্যাঁ, আহ, সবকিছু দেখছেন, একটা চেয়ারে বসে আছেন। তিনি একটু রকচটা মানুষ, রাগী মানুষ, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে দেখছেন। এমন একজন মানুষকে আসলে আমরা বুঝতে পারি ডিরেকশনের। ডিরেকশন আসলে তাইও, ডিরেকশন আসলে তাইও। আমি ওই আলোচনায় ঢোকার আগে আপনি আপনাকে একটু বলি যে টেলিভিশনে অনেক সময় টেলিভিশনে অনেক সময় ডিরেকশন ডিরেকশন মানে হু ইজ ডিরেক্টর, হ্যাঁ, ডিরেক্টর ইকুয়াল টু, মানে ডিরেক্টর ইকুয়াল টু প্রডিউসার হয়ে যায়। হ্যাঁ, প্রডিউসারের 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 আহ প্রডিউসারের ভূমিকাটা থাকে অ্যাজ লাইক ডিরেক্টর। বুঝতে পেরেছেন? আমরা যখন টেলিভিশনে নিউজ পড়ি, তখন সাধারণত একজন প্রডিউসার পুরো বিষয়টা প্রডিউস করেন, তিনি পুরো বিষয়টা নিয়ে কাজ করেন। আর সাধারণত আরেকজন লোকের পেছনে বসে থাকার কথা, তিনি পেছনে বসে থাকবেন অ্যাজ এ ডিরেক্টর, হ্যাঁ, একজন লোক বসে থাকার কথা। কিন্তু হয় কি যে এই লোকটা অনেক সময় থাকে না, তিনি অন্য কাজে ব্যস্ত থাকেন। ফলে একজন প্রডিউসার প্রডিউসার তিনি নিজেই নিজেই একজন প্রডিউসার তিনি নিজেই ডিরেক্টরের ভূমিকায় অবতীর্ণ হন। ডিরেকশন কি 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 ক্ষেত্রে হয়? ডিরেকশন হয় রেকর্ডেড প্রোগ্রামের ক্ষেত্রে, ডিরেকশন হয় অ্যাজ লাইভ প্রোগ্রামের ক্ষেত্রে, ডিরেকশন হয় লাইভ প্রোগ্রামের ক্ষেত্রে। যখন লাইভ হয়, যখন কোনো ঘটনা লাইভ সম্প্রচার করা হয়, তখনই কিন্তু ডিরেক্টর থাকে। আপনারা শুধু এটা ভেবেন না যে ডিরেকশন মানেই
শুধুমাত্র রেকর্ডেড প্রোগ্রাম এমন কিছু। যখন লাইভ প্রোগ্রাম হয় তখনও ডিরেক্টর থাকেন, তখনও ডিরেকশনের প্রয়োজন হয়। এখন আসেন ডিরেকশনের যে ঘটনা প্রবাহ, যে ডিরেকশনের ঘটনা প্রবাহতে একজন ডিরেক্টরের দায়িত্ব কি থাকে? একটা ডিরেক্টরের দায়িত্ব কি? আমি একটু পড়ি, আপনারা শোনেন। বলা হচ্ছে, "The director is responsible for the visualization of the TV program or film, selecting the various camera angles and compositions. Beyond the general definition, however, the nature of the director's job and the relative importance of the director's creative contribution to finished product varies greatly from project to project." একজন ডিরেক্টরের ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। নিউজের ডিরেক্টরের ভূমিকা একরকম, নাটকের ডিরেক্টরের ভূমিকা একরকম, অ্যাজ লাইভ এর ডিরেক্টরের ভূমিকা একরকম, লাইভ প্রোগ্রাম চলছে তার ভূমিকা একরকম। এরকম অনেকগুলো ভাগ। এখন বলা হয় যে এই যে ভূমিকা বা কার্যাবলী বা ডিরেক্টরের অবদান, এগুলো কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমি একটু খুব ছোট্ট করে বলি আপনাদের। এই এই এরপরে আমরা ৫-৬ টা পয়েন্ট লিখব। যে পয়েন্ট লেখার মাধ্যমে ডিরেক্টরের ভূমিকা আমরা আ ওখানে তুলে ধরতে সক্ষম হবো। তার আগে জেনারেলি আমি কয়েকটা কথা আপনাকে বলে রাখি। ডিরেক্টরকে বলা হয় আসলে যখন কোন একটা প্রোগ্রাম, হোক এটা লাইভ, হোক এটা অ্যাজ লাইভ, অথবা হোক এটা রেকর্ডেড। যখন কোন প্রোগ্রাম কোন কিছু ডিরেকশনের বিষয় সামনে চলে আসে, তখন সহজ করে বলতে হয় একজন ডিরেক্টর থাকেন হচ্ছে সেই সেটের, সেট বলতে অনেক কিছু বোঝায়। সেট বলতে ক্যামেরা বোঝায়, সেট বলতে লাইটিং বোঝায়, সেট বলতে অভিনয় অভিনয়ের অভিনেতা-অভিনেত্রী বোঝায়। সেট বলতে পুরো ঘটনা প্রবাহ বোঝায়। টেলিভিশনের সেট বলতে স্টুডিও বোঝায়, টেলিভিশনের সেট বলতে লাইটিং বোঝায়, টেলিভিশনের সেট বলতে পিসিআর বোঝায়। অর্থাৎ যার মাধ্যমে পুরো প্রোগ্রামটা পরিচালিত হয় তাকে আমরা সেট বলছি। তো বলা হয় এই পুরো সেটের অল ইন অল, সর্বে সর্বা, অল ইন অল থাকেন হচ্ছেন এই ডিরেক্টর। অর্থাৎ ডিরেক্টরের কথাই হচ্ছে শেষ কথা। ডিরেক্টর যা বলবেন তাই। এটা হচ্ছে ১ম। সেকেন্ড কথা, ডিরেক্টরকে হতে হয় ক্রিয়েটিভ। ডিরেক্টর চাইলেই হওয়া যায় না। আপনি আমি চাইলেই ডিরেক্টর হতে পারবো না। ডিরেক্টর হতে হলে প্রভূত জ্ঞানের অধিকারী হতে হয়। ডিরেক্টর হতে হলে আপনাকে ভীষণভাবে নানা কিছু জানতে হয়। ডিরেক্টর হতে হলে আপনাকে প্রোডাকশন সম্পর্কে খুব ভালো করে সবকিছু জানতে হয়। ওকে। তার মানে হচ্ছে তার একটা ক্রিয়েটিভ ভিশন থাকতে হয়। ডিরেক্টর যখন স্পটে থেকে কাজ করেন তখন প্রত্যেকটা শট স্টুডিওতে প্রেজেন্টিং করার সময় আপনার কোন ক্যামেরার পরে কোন ক্যামেরা যাবে, কোন ক্যামেরার পরে কোন ক্যামেরা কাজ করবে, এটা যেমন একজন ডিরেক্টর, এটা যেমন একজন প্রোডিউসার রেডি করে দেন, ঠিক তেমনি আউটডোর শুটিং এর ক্ষেত্রে কোন একটা সেটে কোন শট কিভাবে নেওয়া হবে, কোন শট কোন অ্যাঙ্গেলে নেওয়া হবে, কোন শট কোন পরিসরে নেওয়া হবে, কত সেকেন্ডে নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, সবকিছু দেখেন একজন ডিরেক্টর। ওকে। ডিরেক্টর আরো কিছু কাজ করেন। ডিরেক্টর আর কি কাজ করেন? ডিরেক্টর শুটিং এর ডেট নির্ধারণ করেন। অর্থাৎ কোথায়, কবে, কখন শুটিং হবে সেটা ডিরেক্টর নির্ধারণ করেন। ডিরেক্টর কি করেন? ফুটেজ কালেকশন করেন। একটা প্রোডাকশন এর ক্ষেত্রে কখন, কোথায়, কোন ফুটেজটা প্রয়োজন সেটা তিনি কালেকশন করেন। ডিরেক্টর কি করেন? অ্যানিমেশনের কাজ। অ্যানিমেশনের কাজ তার টিমকে দিয়ে করান। গ্রাফিক্স এর কাজ তার টিমকে দিয়ে করান। ডিরেক্টর কি করেন? ডিরেক্টর বাজেট ফাইনালাইজ করেন। যেটা কাজ করতে হবে তার বাজেট করতে হয়। যেমন ধরেন আমি বলি আপনাদেরকে, আমরা যখন যমুনা টিভিতে যখন আমরা 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 কাজ করেছি, তখন তখন এই টিভিতে আ এই টিভিতে আমরা শুটিং করেছিলাম আমাদের পার্সোনাল প্রোমো। এই পার্সোনাল প্রোমো শুটিং করার জন্য আমরা অফিস থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছিলাম। তো যখন আমরা বাইরে এসে কাজ করেছি এই প্রোমো গুলো তৈরি করার জন্য, তখন একটা বাজেট লাগতো।
আমরা যাব, পানি খাবো, আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা, আমরা যেখানে যাচ্ছি সেখানে ঢুকতে আমাদের ওর কোনো খরচ আছে কিনা, হ্যাঁ? বাইরের শুটিং এর অনেক কিছু খরচ থাকে। তো এই খরচগুলো নির্ধারণ করা যাকে আমরা বলছি আ যাকে আমরা বলছি আ আ বাজেট ফাইনালাইজ করা, হ্যাঁ? এটাও কিন্তু ডিরেক্টর করে থাকে। আর ডিরেক্টর আরেকটা জিনিস কি করেন যে একটা একটা প্রোডাকশন যে একটা প্রোডাকশন হবে সেই প্রোডাকশনটার ডেডলাইন প্রোডাকশনের তো আর আনলিমিটেড ডেডলাইন থাকবে না। লাইভ হলে তো তখনই শেষ হয়ে যাবে। আবার যদি বলা হচ্ছে যে যদি বলা হচ্ছে যে আ আপনি যখন আপনি যখন প্রোডাকশনটা করবেন টিভির জন্য সেটার তো একটা ডেডলাইন থাকবে। যে এর মধ্যে কাজটা শেষ করা। তো সেই ডেডলাইন নির্ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা সেটাও আসলে একজন ডিরেক্টরের দায়িত্ব। সেটা তিনি নির্ধারণ করেন এবং সেটা নির্ধারণ করে সেই অনুযায়ী তিনি কাজ করেন। এখন একটু খাতা কলম হাতে নেন আপনারা। খাতা কলম হাতে নেন। আমরা কোয়ালিটিস অফ এ গুড টিভি ডিরেক্টর একজন টিভি ডিরেক্টরের কয়েকটা গুণাবলীর কথা আমরা একটু লিখব ঝট করে। এটা একটু লিখে নিই যদি আপনাদের সুযোগ থাকে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, একটু লিখেন। কোয়ালিটিস অফ এ গুড টিভি ডিরেক্টর। আচ্ছা নাম্বার 1 লিখেন। নাম্বার 1 লেখেন নাম্বার 1 লেখেন হিউমিলিটি HUMILITY এটা কিন্তু হিউম্যানিটি নয় আরকি, হ্যাঁ? এটা হচ্ছে হিউমিলিটি। তিনি সবাইকে হিউমিলেট করবেন স্যার। না। হিউমিলিটি মানে হচ্ছে আপনার আপনার হচ্ছে মডেস্টি, হাম্বলনেস মানে হচ্ছে ভদ্রতা আরকি, হ্যাঁ? ভদ্রতা। মানে তিনি খুব আন্তরিক ভদ্র মানুষ হবেন। বলা হচ্ছে দেখেন এখানে খুব চমৎকার একটা লেখা আছে। "A huge ego will kill any production" হ্যাঁ? "A huge ego" যদি মানে ইগো থাকা যাবে না, হ্যাঁ? আপনি হাম্বল হবেন, আপনি বিনয়ী হবেন, আপনি ভালো মানুষ হবেন সেই কথা বলা হচ্ছে। যে একজন টিভি ডিরেক্টর তার কোয়ালিটি হবে হিউমিলিটি, তিনি হাম্বল হবেন, তিনি বিনয়ী হবেন, তিনি ইগো ছাড়া মানুষ হবেন। সবার সাথে তিনি সবার সাথে তিনি আ সুসম্পর্ক রেখে কাজ শেষ করার একটা প্রক্রিয়া তিনি চালু রাখবেন। এখানে বলা হচ্ছে হিউজ ইগো উইল কিল এনি প্রোডাকশন। Any visit to a production set of some of their top directors today will demonstrate how to great directors এখানে রিডলি স্কটের কথা বলা আছে can and do work of humility. Humility brings a peace and calm over the production. The sets the tone of everyone to follow. সবাই আন্তরিক হবেন, সবাই ভদ্র হবেন। বুঝতে পেরেছেন? সেই কথা বলা হচ্ছে এবং ডিরেক্টর যদি এরকম হয় তাহলে অন্যান্য মানুষের মধ্যেও এই কোয়ালিটিটা আ ছড়িয়ে পড়বে এবং খুব সহজেই কাজ করা সম্ভব হবে। ২ নাম্বার বলছে আর্টিস্টিক কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন এর জায়গায় আপনি নলেজ লিখতে পারেন, হ্যাঁ? আমি এর আগেও বলেছি যে একজন ডিরেক্টরকে খুবই, খুবই রুচি সম্পন্ন হতে হয়। একজন ডিরেক্টরকে খুবই সূক্ষ্ম জ্ঞান সম্পন্ন হতে হয়। একজন ডিরেক্টরকে খুবই আর্টিস্টিক হতে হয়। সেই কথা এখানে বলা হচ্ছে। ২ নাম্বার আপনি লিখবেন আর্টিস্টিক কম্প্রিহেনশন। এটা খুব সহজ করে বলা হচ্ছে গুড ডিরেক্টর উইল হ্যাভ এ গুড আর্টিস্টিক আই for the color and composition, a good eye for music, special effects and audio. A good director will also understand lighting and true values that can add or direct to their any production. আপনাকে এই কথাটা বলতে যেয়ে আমি একটু সত্যজিৎ রায়ের কথা বলি আপনাদেরকে আরকি, হ্যাঁ?
সত্যজিৎ রায়ের একটা সিনেমা আছে, সিনেমাটা জলসাঘর, কেউ দেখেছেন জলসাঘর? জি স্যার। দেখেছিলাম স্যার। জি স্যার। জলসাঘর একটা ছোট গল্প। এই গল্পটা খুব সম্ভবত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অথবা মানিক বন্দ্যোপাধ্যায়ের। কার গল্প বলতে পারেন কেউ? জলসাঘর, জলসাঘর গল্পটা কার? এটা যদি একটু টিভি, এটা যদি এখন এখন ইন্টারনেটে দেখা যায়, জলসাঘর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ই মনে হয়। স্যার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ। তো জলসাঘর, জলসাঘর মুভিটার একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলি, যে এখানে এখানে লাইটিং কথা বলা আছে। হ্যাঁ। তো ধরেন সত্যজিৎ রায় তো শুধুমাত্র একজন উঁচু মানের ডিরেক্টরই ছিলেন না, সত্যজিৎ রায় খুবই ভীষণ ভীষণ পরিমাণের, হ্যাঁ, ভীষণ পরিমাণের সত্যজিৎ রায় আহ একজন সংবেদনশীল লেখক ছিলেন। এবং সত্যজিৎ রায়ের আরেকটা বড় গুণাবলী হচ্ছে তিনি খুবই খুবই সূক্ষ্মভাবে, তিনি খুবই সূক্ষ্মভাবে সবকিছুকে পর্যবেক্ষণ করতে পারতেন, যেটা একজন ডিরেক্টরের অন্যতম বড় গুণাবলী। তো সত্যজিৎ রায়ের জলসাঘরের শুটিং হচ্ছিল যে সেটে, সেই সেটে মানে তিনি সেট সাজাতে বলেছেন, সেট করতে বলেছেন। যে ওই ওই ইয়েটার মধ্যে, ওই সিনেমাটার মধ্যে একটা দৃশ্য ছিল এরকম যে একটা অনেক বড় ঘর, একটা বাড়ি, ওই সিনেমাটাতে আপনারা দেখে থাকবেন। সে বাড়িতে জানালা দিয়ে আলো এসে পড়েছে ঘরের মধ্যে এমন, হ্যাঁ, সেখান থেকে শটটা শুরু হবে এমন টাইপের কিছু একটা আর কি। হ্যাঁ। তো এখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গল্পটা যেখানকার যেখানকার আহ বিষয় কল্পনা করে লিখেছেন, সেখান থেকে ওই সেটটা হয়েছিল অন্য একটা জায়গায়। সেটটা যে কোথায় হয়েছিল আমার এক্সাক্টলি মনে নেই। কিন্তু সমস্যাটা হয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেভাবে লাইটটার বর্ণনা দিয়েছেন ওই গল্পের মধ্যে, সেটা যখন শুটিং করা হচ্ছিল তখন দেখা গেল যে সেই আলোটা পড়ছে একটা ভিন্ন অ্যাঙ্গেলে। তখন সত্যজিৎ রায় বললেন যে এখানে এই শুটিংটা বা এই সেটটা এখানে এভাবে হবে না। কারণ সত্যজিৎ রায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেভাবে এই লাইটটার কথা তার গল্পে বলেছেন, সেই লাইটটা যেভাবে সেটটা ফেলা হয়েছে বা তৈরি করা হয়েছে, সেই সেটের সাথে প্রাসঙ্গিকভাবে যাচ্ছে না। খুব সূক্ষ্ম একটা বিষয়। তো এখন দেখেন এই যে বিষয়টা, লাইটটা কোন অ্যাঙ্গেলে পড়বে, লাইটটা কোন অ্যাঙ্গেলে যাবে, সেটা শুটিং করলে কিভাবে দেখা যাবে, এই যে এই বিষয়গুলো বোঝা কিন্তু খুব কঠিন। এই বিষয়গুলো বোঝা খুবই খুবই যোগ্যতার বিষয়, লাইটিং এর বিষয়গুলো। যেমন ধরেন আমি আপনাকে বলি, আমরা যখন টেলিভিশনে শুটিং করতে যাই, হ্যাঁ, টেলিভিশনে যখন শুটিং করতে যাই বা আগে যেতাম বা রিপোর্টিং করতে যেতাম, আমরা কিন্তু লাইটটা খুব ভালো করে দেখতাম। আমরা কখনো যদি পিটিসি দিতাম, পিটিসি যখন যদি যদি ধরেন দুপুর দুপুর আহ 12টা থেকে 1:30-2টার মধ্যে পিটিসি দিতাম, তাহলে চেষ্টা করতাম একটা ছায়ার জায়গায় যে পিটিসি দিতে। কারণ দুপুর 12টা থেকে 2টার সময় যদি আমি পিটিসি দিতে যাই, তাহলে সানটা থাকবে আমার মাথার উপরে। আর সানটা যখন আপনার সরাসরি মাথার উপরে থাকবে, মানে বরাবর থাকবে, তখন আপনার চোখটা ডার্ক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? চোখটা ডার্ক হয়ে যাবে। চোখের জন্য যদি আলাদা আলো থাকে তাহলে ভালো। আর তা না হলে যদি আপনি সরাসরি সানের নিচে যদি পিটিসি দিতে যান, তাহলে কি হবে, আপনার চোখটা ভালো দেখা যাবে না। সেজন্য করি কি আমরা, যখন আমরা একদম হার্ড লাইট, অর্থাৎ যখন লাইটটা যখন মাথার উপরে, তখন আমরা কি করি, পিটিসিটা দিই ছায়াতে যেয়ে। আবার ছায়াতে যেয়ে এমনভাবে পিটিসি দিই যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা আবার ছায়া থাকে। এখন ধরেন আমি দাঁড়িয়েছি ছায়ায়, কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা আবার হচ্ছে একদম প্রচন্ড আলো, হ্যাঁ? সেটা কিন্তু আবার ভালো আসবে না। আপনারা অনেকেই যে ছবি তোলেন ক্যামেরায়, হ্যাঁ? আপনারা আমার চেয়ে এগুলো ভালো বুঝবেন। যে ছবির ব্যাকগ্রাউন্ড হলে কি হয়, ছবির লাইটটা কোন দিকে থাকলে কেমন হয়, তাই না? বিকালের লাইটের ছবি কেমন হয়, সকালের লাইটের ছবি কেমন হয়, এগুলো কিন্তু আপনারা আমার থেকে ভালো জানেন। এই যে লাইট সম্পর্কে ভালো জানা, এগুলো কিন্তু আপনার আর্টিস্টিক কম্প্রিহেনশন অ্যাজ এ ডিরেক্টর। সো এই বিষয়গুলো খুব ভালো করে জানতে হয় একজন ডিরেক্টর। ৩ নাম্বার কি বলা হচ্ছে? ৩ নাম্বারে বলা হচ্ছে একজন ডিরেক্টরকে টাইমিং সেন্স। আমরা অনেক নাটক দেখি,
আমরা অনেক সিনেমা দেখি এরকম ডিরেক্টরদেরকে নিয়ে আর কি, হ্যাঁ? যে নায়িকা ঠিক মতো আসে না, নায়ক ঠিক মতো আসে না, হ্যাঁ? শুটিং এ ঠিক মতো আসে না। এই যে শুটিং করার সময় শুটিং স্টাফদের সেটে আসা, সবকিছু সময় মতো করা, সবকিছু রেডি করা, এই সার্বিক বিষয় এগুলো কিন্তু একজন ডিরেক্টর কিন্তু মেইনটেইন করেন। হ্যাঁ? এগুলো কিন্তু তিনি তদারকি করেন। তো সেটাও একটা বড় কোয়ালিটি একজন একজন ডিরেক্টরের জন্য। ৪ নাম্বার কি বলা হচ্ছে? ৪ নাম্বার বলা হচ্ছে রিলেশনাল। রিলেশনাল এর যেটা আমি হুট করে রেশনাল বলে ফেলছিলাম। রিলেশনাল টা কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে, "A good director should work well with the crew, get along with the talent and client. They must be able to manage multiple relationships at the same time and resolve conflict." একটা প্রোডাকশন করার সময় নানা ধরনের কনফ্লিক্ট হয়। একটা প্রোডাকশন তৈরি করার সময় নানা ধরনের মানুষকে হ্যান্ডেল করতে হয়। বুঝতে পেরেছেন? তো এই মানুষগুলোকে হ্যান্ডেল করা, এই মানুষগুলোকে একসাথে কাজ করানো, এই মানুষগুলোকে নিয়ে একটা প্রোডাকশন শেষ করা, তার জন্য একজন ডিরেক্টরকে খুব কুল হতে হয়। খুব কুল হেডেড হতে হয়। এই কুল হেডেড হওয়ার জন্য, এই কুল হেডেড হতে হলে একজন 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 কুল হেডেড হলেই একজন আসলে প্রোডাকশন পারসন ভালো ডিরেক্টর হতে পারে। এটার পরের যে টপিকটা, পরের যে নাম্বারটা বলা হচ্ছে কমিউনিকেশন। একজন ডিরেক্টরকে খুব ভালো কমিউনিকেটর হতে হয়। কমিউনিকেটর সব ক্ষেত্রেই হতে হয়। আপনি যদি ভালো আ কি বলা যায়? ভালো চাকরি করতে চান, আপনি যদি ভালো কাজ করতে চান, তার জন্য আপনাকে ভালো কমিউনিকেটর হতে হয়। এখন বলতে গেলে যে আসলে সব কিছুর জন্যই খুব ভালো কমিউনিকেটর হওয়া খুব জরুরি। তো বলা হচ্ছে যে একজন প্রোডাকশন একজন 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 ডিরেক্টর তিনি খুব ভালো আ কমিউনিকেটিভ পারসন হবেন। তার সাথে সবার একটা ভালো কমিউনিকেশন থাকবে। আর আরেকটা কি? রেসপেক্ট। A good director should command respect, not just because he is an authority figure, but because he knows his job well. A good director will make break your production. আচ্ছা, যাই হোক, এই আলোচনাটা পরে। তো এখানে বলা হচ্ছে কি যে রেসপেক্ট, সবাইকে রেসপেক্ট করতে হয়। আমি ববিতা, নায়িকা ববিতা একটা সিনেমা করেছিলেন সত্যজিৎ রায়ের। কোন সিনেমাকে বলতে পারেন? নায়িকা ববিতা একটা সিনেমা করেছেন সত্যজিৎ রায়ের। এটা কোন সিনেমা কেউ বলতে পারেন? স্যার অশনি সংকেত। অশনি সংকেত, দুর্ভিক্ষের সিনেমা। দেখেছেন কেউ? জি স্যার, আমি দেখেছিলাম একবার। 1943-44 এ কলকাতায় যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের উপর ভিত্তি করে সত্যজিৎ রায়ের মাস্টারপিস এটা একটা অশনি সংকেত। জি তো স্যার। অশনি সংকেতের নায়িকা ছিলেন আমাদের ববিতা। তো ববিতা একটা স্মৃতি কথাই লিখেছেন। এটা আমি তার একটা লিখায় পড়েছিলাম যে অশনি সংকেতের শুটিং হচ্ছে। শুটিং চলার সময় একটা জায়গায় ব্যাপারটা এমন যে তারা একটা গ্রামের মধ্যে কাজ করছেন, যে তারা একটা রাস্তা পার হচ্ছেন। রাস্তাতে পানি। ঠিক আছে? রাস্তায় ধরেন হাঁটুর নিচ পর্যন্ত পানি রাস্তায় আরকি। একটা নালার মতো আরকি। স্বচ্ছ পানি, পানি। তো ববিতা কি করেছেন? ওই রাস্তাটা পার হওয়ার সময় তার হিল জোড়া খুলে রেখে তিনি পানিতে পার হয়ে গেছেন। এখন তার হিল জোড়া তো ওই পাশে রয়ে গেল। এখন হিল জোড়াটা আনবে কে? এখন দেখা গেল যে যখন সবাই পার হয়ে আসছেন, ওই পাশে একমাত্র আছেন সত্যজিৎ রায় স্বয়ং। সত্যজিৎ রায় তিনি ওই পাশে রয়ে গেছেন। তখন সত্যজিৎ রায়, দ্য ডিরেক্টর, দ্য প্রমিনেন্ট ডিরেক্টর, বাংলা সিনেমার ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ ডিরেক্টর বলা যায়। তখন তিনি কি করলেন? তখন তিনি ববিতার সেই হিল জোড়া হাতে করে নিয়ে তিনি ওই জলাভূমি বা জলের রাস্তাটা পার হলেন। তো তখন তখন ববিতা লিখেছেন তার একটা লিখায় যে সত্যজিৎ রায় যে কত বড় মাপের মানুষ ছিলেন, কত উঁচু মাপের মানুষ ছিলেন এবং শিল্পীদেরকে প্রত্যেকটা মানুষ কিরকম রেসপেক্ট করতেন সেটা তিনি
ওই ঘটনার মাধ্যমে দেখেছেন। তার মানে হচ্ছে যে একজন একজন ডিরেক্টর তিনি অন্যকে সম্মান করবেন, অন্যকে রেসপেক্ট করবেন এবং এই সম্মানের জায়গাটা আসলে তার মাধ্যমেই সবার মাঝে ছড়িয়ে পড়বে। এখানে যে যে টপিকটা যে যে কয়েকটা গুণাবলী এখানে আমি আলোচনা করেছি সেটা একটা ইন্টারনেট থেকে সংগ্রহ করা কপি। এখানে কিছু অন্য কিছু আলোচনা আছে। এই আলোচনাটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আর আরেকটা কপি আপনারা পাবেন এই এই কোর্সের জন্য। সেটা আমি ঢাকা ইউনিভার্সিটির আ সাংবাদিকতা বিভাগের সেমিনার থেকে সংগ্রহ করব। আমি অলরেডি কথা বলেছি। সেটা বন্ধ থাকার কারণে সংগ্রহ করা যায়নি। সেটাও আপনারা পাবেন। তো এই দুটো আ কি বলা যায়? এই দুটো আ ইয়ের মাধ্যমেই দুটো দুটো কি বলা যায়? দুটো রেফারেন্স এর মাধ্যমেই আপনাদের ডিরেকশন এর লিখাটা ডিরেকশন এর আ টপিকটা পড়া শেষ হবে আরকি। তো এই হচ্ছে আজকের আলোচনা। আপনাদের যদি কোন প্রশ্ন থাকে করতে পারেন। এই প্রশ্ন নিয়েই আমরা ক্লাসটা শেষ করতে চাই। আপনারা যদি আরো কিছু বলতে চান সেটাও আমরা শুনতে চাই। পরে অনেকেই এসেছেন দেখা যাচ্ছে। রাইসা মাহি এসেছেন, সুবর্ণা ঋতু এসেছেন। আপনারা ভালো আছেন না? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ভালো আছি। হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আচ্ছা। কোন প্রশ্ন আপনাদের? আসলে এইভাবে পড়াশোনাটা আর আর ভালো লাগছে না নাকি বলেন? আমার নি আমার নিজেরই যে খুব ভালো লাগছে তা নয়, তা নয়, নয়। এই আরকি। জি স্যার, এক্সাম তো হওয়া দরকার, হোক অনলাইনে বা অফলাইনে, যেভাবেই। অনেকদিন তো হয়ে গেল আমাদেরও। তো আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমি আমি ক্লাসটা একটু শেষ করতে চাই। ক্লাসটা শেষ করে রেকর্ডটা বন্ধ করতে চাই। রেকর্ডটা বন্ধ করে আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই আরকি, হ্যাঁ? আমি তাহলে ক্লাসটা শেষ করি। আপনারা সবাই যেয়েন না। অবশ্যই স্যার। ঠিক আছে? আপনারা সবাই লাইনে থাকেন। তো আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। এটা একটু আমি স্টপ করি যাতে পরবর্তীতে রেকর্ড করা যায়, পরবর্তীতে আপ করা যায়। আর আপনারা এর সাথেই একটু থাকবেন। সো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে এবং সেটা পরবর্তীতে আরেকটি রেফারেন্স এর মাধ্যমে এই টপিকটি আপনাদের শেষ হবে আরকি।